সাহারা মরুভূমির ঠিক দক্ষিণ কিনারায়, যেখানে প্রতি বছর বালি একটু একটু করে গ্রাস করে নিচ্ছে চাষের জমি, সেই বুরকিনা ফাসোর মাটির নিচে লুকিয়ে আছে এক আশ্চর্য গোপন সম্পদ। হাজার হাজার বছর আগে জমা হওয়া বিশুদ্ধ পানি, যাকে বিজ্ঞানীরা বলেন ফসিল ওয়াটার বা জীবাশ্ম পানি। উপর থেকে দেখলে যেটা শুধু শুষ্ক ফাটল ধরা লাল মাটি, তার অনেক গভীরে লুকিয়ে আছে গোটা একটা ভূগর্ভস্থ সাগর, যেটা তৈরি হয়েছিল এমন একটা যুগে যখন এই একই মাটিতে বইতি নদী, ভাসত সবুজ বন। আজকের রুক্ষ সাহেলের কল্পনাতীত এক অতীত। 2025 সালে বুরকিনা ফাসোর মন্ত্রিসভা একটি সিদ্ধান্ত নেয়, যেটা শুনতে অসম্ভব মনে হতে পারে। মরুভূমিকে হারিয়ে দেওয়ার এক মহাপরিকল্পনা, যেখানে অস্ত্র না, ব্যবহার করা হবে পানি। এই সিদ্ধান্তটা এমন এক সময় এলো যখন দেশের প্রায় 40% ভূখণ্ড কার্যত সরকারের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে। জিহাদি সশস্ত্র গোষ্ঠীর দাপটে 20 লক্ষেরও বেশি মানুষ নিজ ভূমে উদ্বাস্ত। এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সরকার যখন 6 বছরের দীর্ঘমেয়াদী এক অবকাঠামো পরিকল্পনা ঘোষণা করে, $145 মিলিয়ন বাজেট নিয়ে 35টা বাঁধ মেরামত আর গভীর নলকূপ খননের প্রতিশ্রুতি নিয়ে, সেটা হয় সাহসিকতার প্রতীক, না হলে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক স্বপ্নবিলাস। কোনটি সত্য? সেই প্রশ্নই এই গল্পের কেন্দ্র। প্রশ্ন হলো, যে দেশ প্রতিদিন সন্ত্রাসবাদী হামলার খবর দিয়ে দিশেহারা, সেই দেশ কিভাবে একই সাথে পরিকল্পনা করছে মরুভূমিকে সবুজে বদলে ফেলার? আর এই স্বপ্ন কি সত্যি বাস্তবে রূপ নিবে, নাকি মরুভূমির বালির মতোই একদিন হারিয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব মাটির নিচের এই প্রাচীন পানি আসলে কতটা বাস্তব, কিভাবে একটা যুদ্ধ আর সংকটে জর্জরিত দেশ এত বড় একটা অবকাঠামো প্রকল্প হাতে নিতে পারে, আর ইতিহাসে এর আগে যারা মরুভূমিকে পানি দিয়ে জয় করেছে তাদের চেষ্টাটা কেমন ছিল এবং কিভাবে করেছে। তো চলুন শুরু করা যাক। ইব্রাহিম ট্রাওরে 2025 সালে বুরকিনা ফাসোর মন্ত্রিসভা অনুমোদন দেয় এক বিশাল জল নিরাপত্তা প্রকল্পের, যার লক্ষ্য দেশটার পুরনো জীর্ণ জলব্যবস্থাকে পুরোপুরি নতুন করে গড়ে তোলা। পরিকল্পনার কেন্দ্রে আছে 35টা বাঁধ মেরামত করা, যেগুলো বছরের পর বছর অবহেলা আর জলবায়ু পরিবর্তনের ধাক্কায় ভেঙে পড়ার মুখে পানি ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এর পাশাপাশি খনন করা হবে গভীর নলকূপ, যা পৌঁছে যাবে মাটির অনেক গভীরে জমে থাকা প্রাচীন জলধার পর্যন্ত। পরিকল্পনায় আরও আছে 788 হেক্টর সেচযোগ্য জমি উন্নয়ন, 15টা গুরুত্বপূর্ণ জলধার পুনরুদ্ধার, 80টা কমিউনিটি চালিত জল কমিটি গঠন, আর 15টা নতুন মাছ চাষের পুকুর নির্মাণ। ধরুন আপনার ঘরে একটা পুরনো ফুটো হয়ে যাওয়া মাটির কলসি আছে, যেখানে পানি রাখলেও অর্ধেক চুয়ে বেরিয়ে যায়। এই প্রকল্পটা অনেকটা সেই কলসিটা মেরামত করার মতো, সাথে মাটির নিচে গভীরে একটা নতুন কুয়ো খোঁড়ার মতো, যাতে বৃষ্টি না হলেও পানির উৎস ফুরিয়ে না যায়। যেমন একটা পিগি ব্যাংকের কথা ভাবুন, যেটাতে সারা বছর একটু একটু করে টাকা জমানো হয়, যাতে খরার মতো কঠিন সময়ে হাতে কিছু জমানো সম্পদ থাকে। বুরকিনা ফাসোর এই বাঁধ আর জলধারাগুলো ঠিক তেমনই এক পানির পিগি ব্যাংক। বর্ষায় পানি জমিয়ে রাখা হবে, যাতে শুষ্ক মৌসুমেও চাষাবাদ, পানীয় জল আর গবাদি পশুর জন্য পানির অভাব না হয়। প্রকল্পের ঘোষিত লক্ষ্য শুধু পানি সরবরাহ বাড়ানো নয়, বরং একে সরকার বলছে জল সার্বভৌমত্ব, অর্থাৎ দেশটার নিজের পানির প্রয়োজন নিজেই মেটানোর সক্ষমতা। বিদেশি অর্থায়ন বা প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী নির্ভরতা ছাড়াই এই প্রকল্পের সাথে যুক্ত 15টা নতুন মাছ চাষের পুকুরের লক্ষ্য শুধু সেচ না, বরং সস্তায় প্রোটিনের উৎস তৈরি করা, যাতে গ্রামীণ পরিবারগুলো খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আরেকটা বিকল্প পায়। এটাই ছিল ইব্রাহিম ট্রাওরের সরকারের আসল লক্ষ্য। সরকারি হিসেব অনুযায়ী এই প্রকল্প সম্পূর্ণ হলে দেশের কৃষি জমির সেচ সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা বর্তমানে দেশের মোট আবাদযোগ্য জমির খুবই সামান্য অংশে সীমাবদ্ধ। বাকি প্রায় সবটাই নির্ভরশীল অনিশ্চিত বৃষ্টির ওপর।
একটা মাত্র দুর্বল বর্ষা মৌসুমি যথেষ্ট গোটা জাতীয় খাদ্য উৎপাদনকে বিপদে ফেলতে। এই নির্ভরতাই বুর্কিনা ফাসোর কৃষি অর্থনীতিকে বছরের পর বছর ঠেলে দিয়েছে অনিশ্চয়তার দিকে। একটা বছর ভালো বৃষ্টি হলে খাদ্য উদ্বৃত্ত, পরের বছর খরা হলে আমদানির ওপর নির্ভরতা, খাদ্য মূল্য বেড়ে যাওয়া আর গ্রামীণ দরিদ্র বেড়ে যাওয়া। এই দোদুল্যমান চক্র থেকে বেরিয়ে আসাই এই জল প্রকল্পের মূল লক্ষ্য, যেটায় হাত দিয়েছেন বুর্কিনা ফাসোর ইব্রাহিম ট্রাওরে। বৃষ্টির ওপর নির্ভরতা কমিয়ে সঞ্চিত পানির ওপর নির্ভরতা বাড়িয়ে একটা অপেক্ষাকৃত স্থিতিশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলাই তার লক্ষ্য। এখন প্রশ্ন আসে, এই প্রকল্প কেন দরকার? এই সংকটের শেকড় খুঁজতে হলে ফিরতে হবে প্রায় 5 দশক পেছনে, 1970 আর 1980-এর দশকে। গোটা সাহেল অঞ্চল জুড়ে আঘাত হানে ভয়াবহ এক খরা, যা লাখ লাখ মানুষকে ঠেলে দেয় দুর্ভিক্ষের দিকে। লাখ লাখ গবাদি পশু মারা যায় আর গোটা অঞ্চলে কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে। এই খরার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আন্তর্জাতিক গণমাধ্যমে এটাকে ডাকা হতো সাহেলিয়ান দুর্ভিক্ষ নামে, যেখানে সেনেগাল থেকে চাঁদ পর্যন্ত বিস্তৃত এলাকায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল শুধু পানি আর খাদ্যের অভাবে। এই সংকট বুর্কিনা ফাসোর মতো দেশগুলোর নীতি নির্ধারকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রকৃতির উপর নির্ভরশীল কৃষি ব্যবস্থা কতটা ভঙ্গুর আর জল অবকাঠামোর গুরুত্ব কতটা জীবন মরণ প্রশ্ন। এটাই বুর্কিনা ফাসোতে ক্ষমতায় আসার পর ইব্রাহিম ট্রাওরের একমাত্র লক্ষ্য থাকে। এই খরার স্মৃতি আজও বুর্কিনা ফাসোর প্রবীণ কৃষকদের মুখে মুখে ফিরে। অনেকে এখনও মনে করতে পারেন কিভাবে সেই বছরগুলোতে গোটা গ্রাম হেঁটে পাড়ি দিয়ে বহু কিলোমিটার দূরে শুধু একটি কলসি নিয়ে পানি আনার জন্য যেতে হতো, কিভাবে গবাদি পশু একে একে মরে পড়ে থাকতো শুকনো নদীর তীরে। ঠিক এই সংকটের ছায়ায় 1983 সালে ক্ষমতায় আসেন তরুণ ক্যাপ্টেন থমাস সাঙ্কারা, যিনি বুঝিয়েছিলেন খাদ্য সার্বভৌমত্বের প্রথম শর্ত হলো পানি আর মাটির উপর নিয়ন্ত্রণ। সাঙ্কারা শুরু করেন এক ব্যাপক বৃক্ষরোপণ অভিযান। লাখ লাখ গাছ লাগানো হয় মরুকরণ ঠেকাতে। তিনি নিজে ঘোষণা দিয়েছিলেন প্রতিটা গ্রামের মানুষকে অন্তত কয়েকটা করে গাছ লাগাতে হবে, আর যে গ্রাম এই লক্ষ্য পূরণ করবে না তাদের সরকারি সহায়তা কমিয়ে দেওয়া হবে। তার এই পরিবেশ আন্দোলন তখনকার আফ্রিকায় ছিল এক বিরল দূরদর্শিতার উদাহরণ। বিশ্ব যখন পরিবেশ সংকট নিয়ে তেমন সচেতন ছিল না, তখনই সাঙ্কারা বুঝেছিলেন মরুকরণ ঠেকাতে না পারলে গোটা জাতির ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়বে। কিন্তু 1987 সালে তার হত্যার পর এই আন্দোলন অনেকটাই থমকে যায়। পরবর্তী দশকগুলোতে বিনিয়োগের অভাবে বাঁধ আর জলধারাগুলো একে একে জীর্ণ হয়ে পড়ে। অর্থাৎ ধরুন একজন কৃষক তার জমিতে সেচের একটা সুন্দর ব্যবস্থা গড়ে তুলেছিলেন, কিন্তু হঠাৎ তাকে সরিয়ে দেওয়া হলো, আর পরবর্তী মালিকরা সেই সেচ ব্যবস্থার কোনো যত্ন নিলেন না। বছরের পর বছর নালা বন্ধ হয়ে গেল, পাম্প নষ্ট হয়ে গেল। প্রায় 4 দশক পর সেই কৃষকের উত্তরসূরি আবার ফিরে এসেছেন, বলেছেন এবার আমরা নতুন করে সব মেরামত করব। ট্রাওরে বারবার নিজের এই জল প্রকল্পকে সাঙ্কারার অসমাপ্ত পরিবেশ আন্দোলনের ধারাবাহিকতাই হিসেবেই তুলে ধরেছেন। সাঙ্কারার সেই বৃক্ষরোপণ কর্মসূচি ইতিহাসে সবুজ প্রাচীর নামেও পরিচিত, যার লক্ষ্য ছিল সাহারার দক্ষিণে বিস্তৃত এক গাছের বেষ্টনী তৈরি করে মরুকরণের অগ্রগতি থামিয়ে দেওয়া। এই ধারণা এতটাই প্রভাবশালী ছিল যে পরবর্তীতে গোটা আফ্রিকান ইউনিয়ন গ্রহণ করে গ্রেট গ্রিন ওয়াল নামের এক মহাদেশীয় প্রকল্প, যেখানে সেনেগাল থেকে জিবুতি পর্যন্ত 11টা দেশ মিলে গাছ লাগানোর পরিকল্পনা করে সাহেল অঞ্চল জুড়ে। বুর্কিনা ফাসো নিজেই এই মহাপ্রকল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ, আর ট্রাওরের জল প্রকল্পকে দেখা যায় সেই একই দীর্ঘমেয়াদী লড়াইয়ের নতুন এক অধ্যায় হিসেবে। গাছ দিয়ে মরুকরণ ঠেকানোর পাশাপাশি এবার পানি দিয়ে সরাসরি জীবনযাত্রা টিকিয়ে রাখার চেষ্টা। একটা বিশেষ দৃশ্য কল্পনা করুন, 1985 সালের এক সকালে সাঙ্কারা নিজে কোদাল হাতে গ্রামবাসীদের সাথে দাঁড়িয়ে চারা রোপণ করেছেন ওয়াগাদুগুর উপকণ্ঠে। ক্যামেরার সামনে ঘোষণা দিচ্ছেন প্রতিটা গাছ একটা করে জীবনের প্রতীক।
প্রতিটা গাছ মরুভূমির অগ্রগতির বিরুদ্ধে একটা করে ছোট্ট প্রতিরোধ। 40 বছর পর সেই একই দর্শন নিয়ে আরেকজন তরুণ ক্যাপ্টেন দাঁড়িয়ে আছেন একটা বাঁধের সামনে। শুধু হাতিয়ারটা এবার গাছের বদলে কংক্রিট আর পাইপ। এই প্রকল্পের প্রযুক্তিগত ভিত্তিটা বোঝা দরকার। বুর্কিনা ফাসোর মাটির নিচে যে পানি জমে আছে সেটা কোনো সাধারণ ভূগর্ভস্থ পানি নয়, বরং আন্তর্জাতিক সংস্থার ম্যাপিং অনুযায়ী এটা হাজার হাজার বছর আগে বৃষ্টির পানি থেকে জমে থাকা এক বিশাল প্রাকৃতিক জলধার, যেটা এখনকার বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল না। এই ধরনের পানিকে বিজ্ঞানীরা তুলনা করেন এক বিশাল ব্যাংক অ্যাকাউন্টের সাথে, যেখানে হাজার হাজার বছর ধরে জমা হয়েছে, কিন্তু নতুন করে জমা পড়ছে খুব ধীরে ধীরে, প্রায় নগণ্য হয়ে। অর্থাৎ এই পানি তুলে ব্যবহার করা মানে মূলত একটা সঞ্চিত আমানত ভাঙানো, নতুন আয়ের ওপর নির্ভর না করে। এই ধরনের সঞ্চিত ভূগর্ভস্থ জলধারকে ভূতত্ত্ববিদরা বলেন ইউলিয়েট অ্যাকুইফার, যা মূলত সেই প্রাচীন যুগের নিদর্শন, যখন আজকের সাহারা আর সাহেল অঞ্চল ছিল আর্দ্র সবুজ নদী আর হ্রদে ভরা এক ভূখণ্ড হাজার হাজার বছর আগে। সেই সময়ের বৃষ্টির পানি চুইয়ে মাটির গভীরে জমা হয়েছিল, আর জলবায়ু পরিবর্তনের সাথে সাথে ভূপৃষ্ঠ শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও নিচের সেই পানির ভাণ্ডার এখনও অক্ষত রয়ে গেছে, অপেক্ষা করছে প্রযুক্তির নাগালে আসার জন্য। বুর্কিনা ফাসোর সবচেয়ে পুরনো আর বড় বাঁধগুলোর একটা হলো বাগরে বাঁধ, যেটা চালু হয়েছিল 1994 সালে রাজধানী ওয়াগদুগু থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এই বাঁধ ঘিরে গড়ে উঠেছিল একটা সফল ধান চাষের এলাকা, কিন্তু বছরের পর বছর অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণে সেই সম্ভাবনার পুরোটা কখনো কাজে লাগানো যায়নি। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর পর্যালোচনায় দেখা গেছে বাগরে বাঁধ এলাকায় চাষ করা কৃষকদের মাত্র 20% শহরে বাজারে সরাসরি চাল বিক্রি করতে পারতেন। বাকি সবাই নির্ভরশীল ছিলেন মধ্যস্বত্ব ভোগীদের উপর, যারা লাভের বড় অংশ নিয়ে যেতেন, যা প্রমাণ করে শুধু বাঁধ বানালেই চলে না, তার সাথে বাজার সংযোগ আর ন্যায্য মূল্য ব্যবস্থাও গড়ে তুলতে হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর অর্থায়নও ঐতিহাসিকভাবে ছিল অসম। দেশের উত্তর আর সাহেল প্রদেশের তুলনায় দক্ষিণাঞ্চল বেশি সুবিধা পেয়েছে। যেখানে সবচেয়ে বেশি পানি সংকট, ঠিক সেটাই অবহেলিত উত্তরেই। নতুন প্রকল্পের একটা উল্লেখযোগ্য দিক হলো ফাসো মেবো নামের একটা কমিউনিটি কর্মসূচি, যেখানে সরকার নির্মাণ সামগ্রী আর যন্ত্রপাতি সরবরাহ করে, আর স্থানীয় মানুষজন নিজেরাই নিজেদের গ্রামে সেচ আর জল অবকাঠামো তৈরি করে। এটা এক ধরনের বিকেন্দ্রীকরণ মডেল, যেখানে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের বদলে অনেকটাই থেকে যায় স্থানীয় জল কমিটির হাতে। প্রতিটা কমিটি নিজেদের এলাকার চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ঠিক করে। এই বিকেন্দ্রীকরণের পেছনে একটা বাস্তব কারণও আছে। দেশের বিশাল একটা অংশ, বিশেষত উত্তর আর সাহেল প্রদেশ, জিহাদি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে। সেখানে তাদের প্রভাব থাকায় কেন্দ্রীয় সরকারের প্রকৌশলী দল সরাসরি সেখানে পৌঁছাতে পারে না বহু এলাকায়। তাই স্থানীয় মানুষকেই প্রশিক্ষণ দিয়ে যন্ত্রপাতি সরবরাহ করে নিজেদের অবকাঠামো নিজেদের হাতে গড়ে তোলার এই মডেল একই সাথে একটা প্রযুক্তিগত সমাধান আর একটা নিরাপত্তা বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়ার কৌশলও বটে। এই ফাসো মোবো কর্মসূচির অধীনে ইতিমধ্যে হাজার হাজার তরুণ প্রশিক্ষণ নিয়েছে সড়ক, সেচ খাল আর ছোট আকারের জল অবকাঠামো নির্মাণে, যা একই সাথে অবকাঠামো তৈরি করছে আর তরুণদের কর্মসংস্থানও দিচ্ছে। এমন একটা দেশে যেখানে বেকার তরুণদের একটা বড় অংশই সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেওয়ার ঝুঁকিতে থাকত। এই মহাপ্রকল্পের কেন্দ্রে আছে বুর্কিনা ফাসোর সবচেয়ে বড় অবকাঠামো বাগের বাঁধ। বাগের বাঁধ হোয়াইট ভোল্টা নদীর উপর নির্মিত। 1992 সালে নির্মাণ সম্পূর্ণ হয়। এর জলধারে মোট ধারণ ক্ষমতা 7 বিলিয়ন ঘনমিটার এবং জলধারের সর্বোচ্চ দৈর্ঘ্য 400 কিলোমিটার। ভাবুন, 400 কিলোমিটার দীর্ঘ একটি কৃত্রিম হ্রদ। বাগরে বাঁধের পরিধি অঞ্চল 4,93,000 হেক্টর পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে শেষকৃত কৃষি জমির জন্য আনুমানিক 29,000
হেক্টর উন্নয়নযোগ্য। বৃষ্টি নির্ভর জমি মিলিয়ে মোট চাষযোগ্য জমির সম্ভাবনা 54,900 হেক্টর। কিন্তু 30 বছর ধরে এই বিশাল বাঁধের কতটুকু ব্যবহার হতো? মাত্র 5,000 হেক্টর। মোট সম্ভাবনার মাত্র 17%। বাঘের বাঁধের 2020 সালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে মাসিক পানির চাহিদা ছিল 37 থেকে 179 মিলিয়ন ঘনমিটার, কিন্তু বাদে মাসিক পানির মজুদ ছিল 707 থেকে 1745 মিলিয়ন ঘনমিটার, মানে চাহিদার প্রায় 10 গুণ বেশি পানি বাঁধে আছে। কিন্তু সেচ ব্যবস্থা না থাকায় সেই পানি কাজে লাগানো যাচ্ছিল না। ইব্রাহিম তাওরে এই সুযোগটাই দেখলেন। বাগরে পোল প্রজেক্টে প্রায় 15,000 হেক্টর জমি পানি ব্যবস্থাপনার আওতায় এসেছে, যার মধ্যে 3,000 হেক্টর স্থানীয় মানুষের জন্য এবং 12,000 হেক্টর কৃষিখাদ্য শিল্পের জন্য। সোলার পাম্প, স্বয়ংক্রিয় সেচ, লেজার ল্যান্ড লেভেলিং দিয়ে পুরো এলাকা রূপান্তরিত হচ্ছে। বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী 2050 সালের মধ্যে বাঘের বাঁধের 30,000 হেক্টর সেচযোগ্য পটেনশিয়াল সম্পূর্ণভাবে ব্যবহার করা সম্ভব এবং তখনও পানির চাহিদা সম্পূর্ণ পূরণ হবে। আর এই বাঁধের আরেকটা সুফল, যেটা প্রায় উপেক্ষিত, বাঁধ নির্মাণের পর এলাকার জনসংখ্যার মাত্র 15 বছরের দ্বিগুণেরও বেশি হয়েছে। 2000 সালের 65,711 জন থেকে 2015 সালে 1,58,402 জন মানুষে পরিণত হয়েছে এই এলাকা। মানুষ নিজেই বুঝে গেছে যেখানে পানি সেখানেই ভবিষ্যৎ। বাগরে থেকে দূরে বুর্কিনা ফাসোর পশ্চিমে আরেকটি অলৌকিক ঘটনা ঘটেছে সরু উপত্যকায়। সরু নদীর উপত্যকা শতাব্দী ধরে মানব বসতি ও কৃষির কেন্দ্র হয়ে আছে। উর্বর পলিমাটি উৎপাদনশীল কৃষির ভিত্তি। কিন্তু আধুনিক সেচ ব্যবস্থা না থাকায় এই উপত্যকার সম্পূর্ণ সম্ভাবনা কখনো বের করা যায়নি। সরু উপত্যকা উন্নয়ন কর্তৃপক্ষ AMBS এর হিসেব অনুযায়ী এই উপত্যকার সেচ উন্নয়নের সম্ভাবনা প্রায় 24,000 হেক্টর, যা বুর্কিনা ফাসোর মোট সেচ সম্ভাবনার 15%। MCCর $480 মিলিয়ন বুর্কিনা ফাসো কম্প্যাক্টের আওতায় ডি বিভাগে 2,240 হেক্টর সেচ পেরিমিটার তৈরি হয়। এই পেরিমিটার আর্কিডিয়ান স্ক্রু পাম্প দিয়ে সরু নদী থেকে পানি তুলে মধ্যাকর্ষণ খালের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ফলাফল অবিশ্বাস্য। মরুভূমির কিনারায় নিয়ন সবুজ ধানক্ষেত। সেচ সুবিধা পাওয়ার পর কৃষকদের চাষ করা জমির পরিমাণ শুষ্ক ও বর্ষা উভয় মৌসুমে দ্বিগুণ হয়ে গেছে। চাষের ধরনও বদলে গেছে। ঐতিহ্যবাহী বাজরা, জোয়ার ও মটরশুঁটির বদলে বেশি মূল্যের পণ্য ধান, ভুট্টা, টমেটো ও পেঁয়াজ চাষ হচ্ছে এখন এই এলাকায়। আর সরু উপত্যকার ধান মাছ সমন্বিত চাষ পদ্ধতি চালু হয়েছে, যেখানে ধান খেতেই মাছ চাষ হচ্ছে। বেলজিয়ামের লুবা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অ্যাজোলা কালচার করা হয়েছে, যা বায়ু থেকে নাইট্রোজেন নিয়ে মাটি উর্বর করে আগাছা নিয়ন্ত্রণ করে এবং মাছের খাবার হিসেবে কাজ করে। একটা মাঠে একসাথে ধান ও মাছ, প্রাকৃতিক সার, এটাই আধুনিক কৃষিবিজ্ঞান। সাহারার একদম কিনারায় বুর্কিনা ফাসোর নর্ড অঞ্চলে সরু উপত্যকায় আছে ডি প্যারামিটার। এটি দেশের সবচেয়ে বিখ্যাত সেচ প্রকল্পগুলোর একটি। এই প্রকল্পে সোলার পাওয়ার্ড পাম্পিং স্টেশন প্রতি ঘন্টায় 9,720 ঘনমিটার পানি সরবরাহ করে, মানে প্রতি ঘন্টায় 97 লক্ষ লিটার পানি তুলছে সোলার শক্তিতে। এতে করে 800 হেক্টর জমি পুরোপুরি পানির নিচে রাখা সম্ভব হচ্ছে। সরু নদী বছরে 800 থেকে 1000 মিলিমিটার বৃষ্টিপাত পায় মে থেকে অক্টোবর পর্যন্ত, কিন্তু শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ কমে যায়। সোলার পাম্প দিয়ে সেই সময়েও পানি তোলা সম্ভব হচ্ছে, ফলে কৃষকরা বছরে 2 বার ফসল ফলাতে পারছেন। বামা সেচ প্রকল্প এই বিপ্লবের একটি অংশ। 2025 সালের মধ্যে 10,000 হেক্টর সম্পূর্ণ সেচ নিয়ন্ত্রিত এলাকা এবং 30,000 হেক্টর নিচু জমি উন্নয়নের বৃহত্তম পরিকল্পনার অংশ হিসেবে বামায় পুনর্বাসন কাজ শুরু হয়েছে। বামায় 1,085 জন কৃষক এখন সারা বছর ধান চাষ করতে পারছেন, যা এর আগে ছিল অকল্পনীয়। এটাই এসেছে বুর্কিনা ফাসোর ইব্রাহিম তাওরের কারণে। এবার আসি এই গল্পের সবচেয়ে স্বপ্নের অংশে। কল্পনা করুন একটা বিশাল জলপথ দক্ষিণ বুর্কিনা ফাসোর বৃষ্টি সমৃদ্ধ এলাকায় বাগরে, সুম ও সামদনি, এই 3টি বিশাল জলধার
এদের মোট পানির পরিমাণ কয়েক 10 বিলিয়ন ঘনমিটার। এই পানিগুলোকে যদি একটা মহা খালের মাধ্যমে সংযুক্ত করা যায় তাহলে সেই পানি উত্তর মরুভূমিতে পৌঁছানো সম্ভব। লক্ষ লক্ষ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব, মরুভূমিকে সবুজ করা সম্ভব। তাওরে সরকার একটি বড় খাল অবকাঠামো প্রকল্প শুরু করেছে, আইএমএফ বা বিশ্বব্যাংকের সরাসরি অর্থায়ন ছাড়াই। এখানে বিদেশে ঋণমুক্ত দাবিটা যদিও আংশিক সত্য, কিছু প্রকল্পে আন্তর্জাতিক সহায়তা রয়েছে, কিন্তু মূল পার্থক্য হলো আগে বিদেশিরা শর্ত দিয়ে অর্থ দিত, এখন সরকার নিজের রাজস্ব থেকে সোনার খনির আয় থেকে অবকাঠামো তৈরি করছে। বুর্কিনা ফাসো ও মালি নাইজার এই 3 দেশ AES জোট হিসেবে একসাথে এই মহা খাল প্রকল্পের স্বপ্ন দেখছেন। 3 দেশের সামরিক প্রকৌশলীরা একসাথে কাজ করবেন, লক্ষ্য একটাই, পশ্চিম আফ্রিকার জন্য একটা কৃত্রিম নীল নদ তৈরি করা। কিন্তু পানি থাকলেই হবে না, সেই পানি তুলতে হবে, বহন করতে হবে। আর এখানেই আসছে সবচেয়ে চতুর সমাধান, সৌরশক্তি। বুর্কিনা ফাসোতে বছরে গড়ে 300 দিনের বেশি সূর্য থাকে। যে মরুভূমি পানি শুকিয়ে দেয় সেই মরুভূমির রোদকেই ব্যবহার করে পানি তোলার শক্তি পাওয়া যাচ্ছে। সরকার ইতিমধ্যে কৃষকের মধ্যে 195টি সোলার মোটর পাম্প বিতরণ করেছে। এর পাশাপাশি ডেনসিন সোলার পাওয়ার স্টেশন নির্মাণ হচ্ছে। $49.2 বিলিয়ন 25 মেগাওয়াটের সৌরশক্তি কেন্দ্র। 2026 সালের মধ্যে এটি চালু হলে দেশের বিদ্যুৎ আমদানির খরচ কমবে, আর সেই সাশ্রয়ীকৃত অর্থ সেচ প্রকল্পে ব্যবহার করা যাবে। সহজ কথায় মরুভূমির রোদ দিয়ে পানি তোলা, সেই পানি দিয়ে ফসল ফলানো, প্রকৃতির একটি অভিশাপকে সম্পদে পরিণত করা, এটাই করছে এখন ইব্রাহিম ট্রাওরের বুর্কিনা ফাসো। তবে এই পানি বিপ্লবের পথে বড় চ্যালেঞ্জও আছে। সততার সাথে বলতে হবে, গভর্নেন্স সমস্যা আছে। বুর্কিনা ফাসোর কমিউনিটি পরিচালিত সেচ ব্যবস্থায় পানির অপচয় ও কম উৎপাদনশীলতার সমস্যা চিহ্নিত হয়েছে। অবকাঠামো তৈরি করলেই হয় না, শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া নতুন বাঁধ ও কূপ প্রত্যাশিত ফল নাও দিতে পারে।